ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। এ যেন আলোর নিচেই অন্ধকার। খ্যাতির সুড়ঙ্গ বেয়ে যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসুম আহমেদ, তখন শেষ বয়সে দরিদ্রতায় ধুঁকছেন তারই বাবা আক্কাস আলী। ছেলের সাথে যোগাযোগ না থাকায় পেশা হিসেবে বেছে নিয়েছেন সিকিউরিটি গার্ডের চাকরি। যদিও নাসুমের দাবি, প্রতি মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করছেন তিনি। সিলেট থেকে আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কোনো নিরাপত্তারক্ষীর প্রাত্যহিক জীবনযাপন, তবে পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকের, কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা। প্রায় 4 বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই। জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং স্ট্রিট এলাকায় 8,000 টাকা মজুরিতে নিরাপত্তারক্ষীর কাজ নেন তিনি। এখন সেই টাকায় চলে তার জীবন। তবে বাবা হিসেবে নাসুমের প্রতি কোনো অভিযোগ নেই। ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই। বিগত 4 বছর কোনো যোগাযোগ নেই। আমি বড় কিছু করে এটা আমি দোয়া করি, কিন্তু আমার তার কাছে কোনো অভিযোগ নেই। বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই আমার। নাসুমের আত্মীয় এলাকাবাসী জানান, নাসুমের বিয়ের পরই বাবা ছেলের সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। যদিও তীব্র অভাব আর কষ্ট সহ্য করে নাসুমকে ক্রিকেটার বানানোর বড় অবদান ছিল আক্কাস আলীর। আমরা বাঁচি যাই খুব মায়ারও আছে, কিন্তু কিতাল যে বিয়ার পর থেকে কিতাল হয়েছে আমরা নিজেও করতাম পারি। ফুয়া যেহেতু অত বড় হইয়া বাপের সেবারা যত্ন করে না, তাই আমরা কাছে অনেক দুঃখ নানি। তার আব্বা রিক্সা চালাইতো, রঙর খাম মানে তরকারি খাম, প্রচুর কষ্ট তাইন সম্মুখীন হয়েছে। পরবর্তীতে যে সময় তাইন আপনার জাতীয় টিমত চান্স পাইন, ওই সময় তাইনর মা মারা যায়। এরপরে কিতা লইয়া তাইনর বাবারে তাইন আলাদা রাখছেন। তবে নাসুমের দাবি, প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেন তিনি। আমি তো আমার সবকিছুই করতেছি, শুধু এইটাই আমার সাথে থাকে না। এইটাই শুধু জানি আমার মাসে মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে ওনার জন্য, আমি দিতেছি। যেহেতু উনি ওনার কাজই করবে, ওনার মতো করেই থাকবে, তো আমার তো আর কিছু করার নাই। বাবা ছাড়াও নাসুম আহমেদের পরিবারে আছেন স্ত্রী, এক কন্যা ও ছোট বোন। মা মারা যান 2021 সালে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। এমন খবরটি আসলেই খুবই দুঃখজনক আমাদের জন্য। তবে যেহেতু এটি একটি খবর, সেক্ষেত্রে যদি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটারের জীবনে এমন কোনো ঘটনা ঘটতো, আমরা নিশ্চয়ই এ ধরনের খবর আমরা প্রকাশ করতাম। তবে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে নাসুম এবং নাসুমের বাবার দুজনের পক্ষ থেকেই বলার অনেক কিছু থাকতে পারে। নিশ্চয়ই খুব শীঘ্রই এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে। তবে এবার আমরা নাসুমের খবরটাকে একটু যদি পেছনে ফেলে একটু মাঠের খবরের থেকে বিসিবিতে যেতে চাই, কারণ সেখানে চলছে নির্বাচনের আমেজ। আর সেই নির্বাচনের আমেজের বিষয়ে কথা বলার জন্যই আজকে আমাদের স্পোর্টস লাইভের সেটে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনকে। সানোয়ার হোসেন ভাই, আপনাকে ওয়েলকাম স্পোর্টস লাইভের স্টুডিওতে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, জি ভালো। আপনার জায়গাটা এখানে। থ্যাংক ইউ। নির্বাচনের আমেজ চলছে নিশ্চয়ই, এই নিয়ে সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার এবং আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী আছি তারা অনেক বেশি এক্সাইটেড। আপনিও নিশ্চয়ই এক্সাইটেড এই বিষয়গুলো নিয়ে? ডেফিনেটলি, কারণ হলো আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে আপকামিং ইলেকশন, যেটা অলরেডি ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, স্বাভাবিক সবাই এক্সাইটেড কি হতে যাচ্ছে। এর মধ্যে আমাদের একটা নির্বাচন বা এক্স প্লেয়ারদের একটা অর্গানাইজেশন আছে, কোআপ প্লেয়ারদের, এক্স কারেন্ট প্লেয়ারদের অর্গানাইজেশন, ওইখানে একটা নির্বাচন হয়ে গেল, যেটা আমাদের বর্তমান ক্যাপ্টেন মিরাজ, শান্ত সবাই আছে এই কমিটিতে। একটা নির্বাচন হয়েছে, ওইখানে নির্বাচনটা কমপ্লিট হয়েছে। আর ক্রিকেট বোর্ডের ইলেকশন, আমি একটু মানে যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতির বাইরে যে আমরা স্পোর্টসটা এখনও করতে পারি না। এই ইলেকশনও ন্যাশনাল ইলেকশন সামনে, এর মধ্যে আমাদের ইলেকশন, সব কিছু মিলে একটা সময় মনে হচ্ছিল কারা ইলেক্টেড হবে। অনেক সিনিয়র যারা আগে ডাইরেক্টর ছিলেন, মাহওয়া নাম, উনি অলরেডি ডিসাইড করেছে যে সে হয়তো নির্বাচন করবে না। আকরাম খানেরও ব্যাপারেও দেখলাম উনি নির্বাচন করবে না। স্বাভাবিক অনেক নতুন মুখ হয়তো আমরা দেখতে পারবো, বিশেষ করে যেই জায়গাটা সবাই বেশি অরিট, যেটা নিয়ে সত্যি বেশি আলোচনা হচ্ছে, আমাদের বোর্ড প্রেসিডেন্ট কে হতে পারে সম্ভাব্য। অলরেডি বুলবুল ভাই তো বোর্ড প্রেসিডেন্ট আছে। বুলবুল ভাই তো প্রথম ইনিশিয়ালি বলেছিল সে হয়তো নির্বাচন করবে না। বুলবুল ভাই যেহেতু ডিক্লেয়ার করেছে সেও নির্বাচন করবে, নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে। সেই ওয়েতে শোনা যাচ্ছে তামিমের কথাও, তামিমও হয়তো ইলেকশন করার প্রিপারেশন অলরেডি ডিক্লেয়ার করেছে, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার একটা আশা বা সম্ভাবনা দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে এটা একটা এক্সাইটিং, বিকজ অফ কারো হয়তো মানে
কোনো রাজনৈতিক দলের সাপোর্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছে, কেউ হয়তো সরকারের সাপোর্ট, সব কিছু মিলিয়ে একটা এক্সাইটিং কিছুই দেখা যেতে পারে আর কি। আমিনুল ইসলাম বুলবুলের কথা বলছিলেন, তার অধীনে আসলে এই মুহূর্তে কেমন যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং তিনি যদি আবারও পুনরায় নির্বাচিত হন তার কাছ থেকে কি কি প্রত্যাশা আপনি রাখবেন? দেখেন, প্রত্যাশা তো ক্রিকেট বোর্ড খুব বেশি দিন হয় না যে সে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে, তারপরও মানে যে কোনো কাজ একটা প্রসেস আছে, উনি কিন্তু প্রসেসটা শুরু করেছে যেটা ক্রিকেটিং কালচারে যেটা তৈরি করা দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি। সবসময় আমরা বলে থাকি যে আমরা একটু ভালো কিছু চাই, ভালো পারফরমেন্স চাই, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা অনেক সাকসেস চাই। সাকসেসের পিছনে যে প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য, রুট লেভেলটা তৈরি করার জন্য, এইটা আমরা খুব প্রপারলি অনেক লম্বা সময় খুব ভালো কাজ আমরা কখনো ডোমেস্টিক লেভেলে যে ধরনের উইকেট হওয়া দরকার, যে ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার প্লেয়ারদের জন্য, বিশেষ করে এখন পর্যন্ত আমাদের যদি বলি একটা প্রপার ইনডোর ফ্যাসিলিটিস প্রপার এখনও বাংলাদেশে নেই। মিরপুর স্টেডিয়ামে যেটা আছে এটাও খুব একটা আপ টু দ্য মার্ক না আমাদের ওইরকম। আমার মনে হয় এরকম বিভিন্ন জেলায় বুলবুলের কাছে বেশি এক্সপেক্ট করবো। নির্বাচন তো ডিফারেন্ট ইস্যু, নির্বাচন হোক, তামিম হোক, বুলবুল ভাই হোক, যেই হোক, ক্রিকেটের স্বার্থে সবাই কাজ করবে আশা করি। তবে এই জিনিসগুলি যদি যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে আমাদের 7-8টা বিশেষ করে ডিভিশনাল জায়গাগুলি যদি প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটিস ইনডোরগুলি তৈরি করা হয়। আর বুলবুল ভাই যেই কাজটা আরেকটা শুরু করেছে, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জায়গাটা আমার কাছে মনে হয় যে কোচিং। আমাদের ইন্টারন্যাশনাল কোচ বা মানে হাই প্রোফাইল কোচ যখন ন্যাশনাল টিমের সাথে থাকবে বা টপ লেভেলে থাকবে, তারা কিন্তু প্লেয়ার তৈরি করার অপরচুনিটি খুব বেশি পায় না। প্লেয়ার তৈরি করে কিন্তু আন্ডার-15, আন্ডার-13 ডিভিশন, ডিস্ট্রিক্ট যেই কোচগুলি কাজ করে, তাদেরকে যদি আমরা ওই স্ট্যান্ডার্ডে আপগ্রেড করতে না পারি, ভালো টিচার তৈরি করতে না পারি, তখন কিন্তু ভালো স্টুডেন্ট পাবো না। এই টিচারটা আপগ্রেড করার যে প্রসেসটা, এটাও বুলবুল ভাই শুরু করেছে। এই জায়গাগুলি ডেফিনেটলি একটা গুড সাইন। আমি আশা করি যেই আসুক এই প্রসেসগুলি কন্টিনিউ করবে, মানে যেই ইলেক্টেড হবে। আমাদের ক্রিকেট তৈরি করার যে প্ল্যাটফর্মগুলি, প্রসেসগুলি, এইগুলি যদি প্রপারগুলি না পাই, বা আমাদের মানে আমাদের যে ডিভিশনালগুলিতে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলেন, উইকেট বলেন, এই প্রসেস, কোচ, ফিজিও, ট্রেনার, আম্পায়ার, এই প্রসেসগুলি যদি আমরা প্রপারলি না করতে পারি, কখনোই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ওই ধরেন আমরা T20 ফর্মেটে আমাদের ইন্টারন্যাশনাল এখন আমরা রান করতে হয় 200+ রান করে ম্যাচ জিততে হয়, বা যেইগুলি ব্যাটসম্যান টপ ক্লাস ব্যাটসম্যানরা 150, 160, 170, 80 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, এই অবস্থায় ওই রকম ধরনের প্লেয়ার তৈরি করার জন্য আমাদের যে প্ল্যাটফর্ম অ্যাটমসফিয়ার দরকার, যেই কোচিং ফ্যাসিলিটিস দরকার, এইগুলি তৈরি করতে হবে। আমাদের মেইন চাওয়া হবে যারাই আসুক, এই ফ্যাসিলিটিসগুলি যদি এই প্ল্যাটফর্মগুলি তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে আর কি। একদমই তাই। তামিম ইকবালের কথা বলছিলেন, তিনি সাবেক অধিনায়ক, এই প্রজন্মের তিনি স্টার ক্রিকেটার। আসলে ক্রিকেটের নীতি নির্ধারণের স্থানে যদি তাকে বসানো হয় বা কোনোভাবে তিনি যদি নির্বাচিত হন, তার কাছ থেকে কি পরিমাণ আউটপুট আপনি পেতে চান? ডেফিনেটলি ওরা টপ লেভেলে ক্রিকেট খেলেছে, ক্রিকেটের কালচারটার সম্বন্ধে জানে, ক্রিকেটের একটা প্লেয়ারদের কী ধরনের চাওয়া পাওয়া হতে পারে, কী ধরনের ফ্যাসিলিটিস তৈরি করতে পারলে একটা টপ লেভেলের ক্রিকেটের ধরনের একটা প্রসেসের মাধ্যমে কীভাবে যেতে হয়, কী ধরনের সুযোগ সুবিধা বলেন বা অ্যাটমসফিয়ার বলেন, সব কিছু কিন্তু ওদের ধারণা আছে ডেফিনেটলি। আর বয়সও কিন্তু তামিমদের এখন কম না। আইসিসির যদি প্রেসিডেন্টের কথা যদি খেয়াল করে দেখেন, ওর বয়স কিন্তু খুব বেশি না, বোধহয় 35 টাইপের। আইসিসির প্রেসিডেন্ট তামিমরাও এখন ম্যাচিউর, খেলা শেষের দিকে, তাদেরও অ্যাবিলিটি আছে। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে ডেফিনেটলি কোনো কিছুই একবারে হয়তো প্রসেসটা হয় না। যখন আপনি যদি কোনো ক্যাপ্টেনও হয়, হঠাৎ করে কাউ ক্যাপ্টেন লিটন যখন ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, সময়ের সাথে থেকে কিন্তু ভালো পারফরমেন্স হচ্ছে, ম্যাচিউর হচ্ছে। তামিমরাও যখন আসবে ডেফিনেটলি সময়ের সাথে সাথে অর্গানাইজেশন চালানোর একটা প্রসেস। যে বুলবুল ভাই কিন্তু অনেকদিন যাবৎ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত আছে, আইসিসির সাথে কাজ করছে, তার যে একটা প্ল্যানিং বা পরিকল্পনা এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো আছে, যেই কারণে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা, এসে কিন্তু ইমপ্লিমেন্ট করার বেশি সুযোগ পেয়েছে। আমার মনে হয় তামিমদের ওই প্র্যাকটিক্যাল ক্রিকেটিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আছে, একটা অর্গানাইজেশন চালানোর জন্য ডেফিনেটলি সময়ের সাথে তো আরও ম্যাচিউর হয়ে যাবে যদি আসতে পারে। একদমই তাই। এবার যদি একটু মাঠে ক্রিকেটে ফিরে যেতে চাই, এশিয়া কাপের উদ্দেশ্যে আগামীকাল কিন্তু জাতীয় দল যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি প্রত্যাশা রাখছেন বাংলাদেশ দলের কাছ থেকে, যেহেতু ব্যাক টু ব্যাক 3টা সিরিজ কিন্তু বাংলাদেশ জিতেছে? একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি মেন্টালিতে অবশ্যই, 3টা সিরিজ জিতলে পরপর 3টা T20 সিরিজ, নট মানে একবারে কিন্তু সব দলগুলিও কিন্তু আপনি শ্রীলঙ্কা ধরেন, পাকিস্তান ধরেন, হয়তো নেদারল্যান্ড একটু তুলনামূলক দুর্বল দল, বাকি দুইটা দল কিন্তু ওয়েল এস্টাবলিশ ক্রিকেট কান্ট্রি, ওদের সাথে ম্যাচ জেতা ডেফিনেটলি একটা কনফিডেন্সের ব্যাপার। তো এই কনফিডেন্সটা একটু যদি আরও বেটার পারফরমেন্স হতো, যদি আমরা যেই ধরনের উইকেটে T20 ওয়ার্ল্ড ক্রিকেটে খেলা হয়, 170, 180, 200 রান করা, 200 রানের চেস করা বা বোলাররা ডিফেন্ড করা, এই ধরনের উইকেটে যদি খেলাটা হতো তা আরও বেশি ভালো হতো। কারণ আমরা দেখবেন আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাবিলিটিটা তখন ম্যাক্সিমাম পারফরমেন্সটা ইউটিলাইজ হয় বেশ, যদি 150 স্কোর যেই ধরনের উইকেটে হয়, ওই ধরনের উইকেটে কিন্তু আমাদের হয়তো জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমাদের বলাররাও ভালো করে, ওই রানটা চেস করতে আমাদের প্লেয়াররা কমফোর্টেবল। যখন 170, 180, 200 রান হয়,
ওইটা আমাদের অ্যাবিলিটিটা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি না। আমাদের বিশেষ করে যে মিরপুরে যেই খেলাগুলি হয়েছে পাকিস্তানের সাথে যদি বলি, 2টা ম্যাচে কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল। ওই ম্যাচগুলিতে আমরা অনায়াসেই ডমিনেট করেছি। যখন 170-80 পাকিস্তান করলো, ওই ম্যাচটা কিন্তু আমরা ওইভাবে পারফর্মটা করতে পারি নাই। আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো সিলেটে যেই T20গুলি হবে, নেদারল্যান্ডের সাথে দুর্বল দল হলেও স্কোরগুলি যাতে 170, 180, 90 এরকম রান হয়, যেটা হয়তো আমাদের প্র্যাকটিস প্রিপারেশনটা অনেক ভালো হতে পারতো। এই জায়গাটা একটু মাইনাস পয়েন্ট। তারপরেও ওভারঅল বলবো যে বিশেষ করে ইমন, তামিম যেই ওয়েতে ব্যাটিং করছে, লিটন যেই ওয়েতে ফর্মে ব্যাক করেছে, এইটা অবশ্যই ডেফিনেটলি কনফিডেন্ট দেওয়ার মতো জায়গা তৈরি করেছে আমাদের জন্য। আর এই যে প্রজন্মের প্লেয়াররা T20 ফর্মেটটা যেই ওয়েতে খেলার দরকার পড়ে, আমার মনে হয় বিশেষ করে আমাদের ওপেনিং যারা নতুন হয়ে ওপেনিং পার্টনার হিসেবে এস্টাবলিশ করতে যাচ্ছে নিজেদেরকে, ইমন এবং তামিম, এটা খুব ভালোভাবে ইন্টারন্যাশনালের সাথে মার্চ করছে। মানে এই মেন্টালিটি প্লাস টোটাল টিমের মেন্টালিটি সব কিছু মিলে আমার মনে হয় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে টিমের জন্য। ওকে, অনেক ধন্যবাদ সানার ভাই আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ দলের জন্য এবং বিসিবির জন্য ভালো কিছু প্রত্যাশা রইল আমাদের দুজনের পক্ষ থেকেই। ধন্যবাদ। ধন্যবাদ। AFC অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশের বিদায়ে খেলোয়াড়দের ভুলকে দায়ী করলেন সহকারী কোচ হাসান আল মামুন। এদিকে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে এই দলের হেড কোচ করা সহ হারের জন্য নানা অসঙ্গতিকে দায়ী করলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। শিগগিরই অনূর্ধ্ব-23 দল নিয়ে আরও কাজ করার প্রতিশ্রুতি বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। আবারও 95 মিনিটে গোল খেয়ে তীরে এসে ডুবল বাংলার রণতরী। ইয়েমেনের কাছে 1-0 গোলে হারের মধ্য দিয়ে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই আসর থেকে বিদায় নিল বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে, কিউবা, ফাহমিদুল, মুরসালিন, জায়নের মতো ভালো খেলোয়াড় নিয়েও কেন টানা 2 হার? Hopefully these boys are learning. This is the learning process. So yeah, it will work in future. How to compete, how to come back strongly. সাইফুল বারী টিটু, হাভিয়ার কাবরেরা আবার হাসান আল মামুন, 3 কোচের গাইডলাইনে কি কিছুটা দিকভ্রান্ত হয়েছে টিম স্পিরিট? খুব কমই দেশের টেকনিক্যাল ডাইরেক্টর কোচ হয়। যে আমাদের দেশে যে পরিমাণ কোচ, সার্টিফিকেট কোচ, আপনি যদি কাজে লাগাইতে পারেন, সার্টিফিকেট কোচকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে এই ধরনের কোচিং স্টাফে ভাগ করে করে রেডি করা উচিত। এই ধরনের চ্যালেঞ্জ যদি আপনি না দেওয়া হয়, তাহলে কী হবে? ওই ঘুরে ফিরে একই মানুষ, একই কোচিং স্টাফ, একই জিনিস। খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় যেন জেতার ইচ্ছেটাই নেই। জাতীয় দলে ম্যাচ টাইমিং না পাওয়ায় আলামিন এবার 2 ম্যাচে টাইম পেয়েও কাজে লাগাতে পারেননি। ফাহমিদুল, কিউবা ছিলেন নিষ্প্রভ। আলামিন সুযোগ পেয়েছে, সে কাজে লাগাতে পারে নাই, স্কোর করতে পারে না, বাট তাকে সময় দিতে হবে এবং তাকে আরও রেডি হতে হবে। যে এই যে কথাবার্তা, আমি টাইম পাচ্ছি না বা আমি টাইম পাইছি, এই যে আপনি বললেন এখন টাইম পেলো খেলতে, ও স্কোর করতে পারে, এইসব ওয়ার্ডগুলি বাইরে রেখে ফোকাসটা মাঠে দেওয়া উচিত। যতটুকু সময় পায় সে যে একজন স্ট্রাইকার, সেটা তাকে প্রমাণ করা উচিত। নেপালে জাতীয় দল গেলেও বাফুফের সব স্বপ্ন ছিল অনূর্ধ্ব-23 দলটাকে নিয়ে। মূল পর্বে খেলার সুযোগ থাকায় পুরো দলকে বাহরাইনেও ট্রেনিং করায়, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলই এলো না। অ্যাজ এ ফেডারেশন আমরা কিন্তু প্রস্তুতি এবং আয়োজন নিয়ে কাজ করি। মাঠে খেলার দায়িত্ব কিন্তু আমাদের খেলোয়াড়দের। সো কেন তাদের পারফর্ম করতে পারছে না? ডেফিনেটলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, জাতীয় দল কমিটি আছে, তারা ডেফিনেটলি এটা দেখবে। 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার হলেও জয়ের হাসি ঠোঁটে মেখে দেশে ফিরতে চান ফুটবলাররা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আসন্ন নির্বাচনের জন্য 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেনকে। তার সঙ্গে কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। 1 সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভার পর জানানো হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। তখনই সভাপতি আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করার। শনিবার সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। এখন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার কাজ করবেন এই কমিশনের সদস্যরা। বলের আঘাতে চোখ হারানো নরসিংদীর ভক্তের সাথে দেখা করেছেন তাসকিন আহমেদ। জরাজীর্ণ রেডিওতে যিনি নিয়মিত শোনেন খেলার খবর, ছেলের নামও রেখেছেন প্রিয় ক্রিকেটারের নামে। মাসখানেক আগে এই নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে তাসকিনের। সেই ভক্তকে এবার অটোগ্রাফ সহ জার্সি দেওয়ার পাশাপাশি তাসকিন বাড়িয়েছেন সহযোগিতার হাত। জাকির হোসেন জাকির ক্যামেরায়, হাসান আল মারুফের প্রতিবেদনে জানব বিস্তারিত।
বলের আঘাতে হারিয়েছেন এক চোখ, নষ্ট প্রায় আরেক চোখে দেখেন আবছা আবছা। খেলা দেখতে না পারলেও নিয়মিতই শোনেন ট্যাপ লাগানো জরাজীর্ণ এক রেডিওতে। ধারাভাষ্যকারের কণ্ঠে 4 ছক্কার উচ্ছ্বাসে নিজেকে খুঁজে ফেরেন তাসকিন আহমেদের পার ভক্ত নরসিংদীর মেহেদী হাসান জামাল। আমার ছেলের নাম হচ্ছে তাসকিন আহমেদ, আমার ছেলের বয়স হচ্ছে 40 দিন। আজকে আমি তাসকিন আহমেদ রাখছি। প্রিয় ক্রিকেটারের নাম মিলিয়ে ছেলের নামও রেখেছেন তাসকিন আহমেদ। মাসখানেক আগেই মিরপুর স্টেডিয়ামের সামনে এসেছিলেন তাসকিনের সাক্ষাৎ পেতে, তবে দেখা পাননি। তাকে নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশের পর নজরে আসে তাসকিনের। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরেই শনিবার নিজ বাসায় সেই ভক্তের সাথে দেখা করেন জাতীয় দলের এই তারকা। তাসকিনের দেখা পেয়ে জড়িয়ে ধরেন জামাল। বেশ কিছু সময়ের আলাপনে ভক্তের সমস্যার কথা শোনেন এই টাইগার পেসার। এরপর স্বাক্ষরিত জার্সি তুলে দেন ভক্তের হাতে, বাড়ান সহযোগিতার হাত। এমন ভালোবাসা সবসময় বাড়তি প্রাপ্তির বলছেন জাতীয় দলের এই তারকা পেসার। বাংলাদেশের এই আনাচে কানাচে এত কষ্ট করেও যে সবাই ক্রিকেট ফলো করে, আমাদের এত ভালোবাসে, আমাদেরকে এত সাপোর্ট করে, এটা আসলে মানে বাড়তি প্রেরণা দেয়। তাদের জন্য হলেও আমরা আরও উন্নতি করার চেষ্টা করব ডেফিনেটলি। নিউজটা দেখছিলাম যে সে একটু শারীরিক অসুস্থ এবং তার ছেলের নামও তাসকিন আহমেদ রেখেছে। সে একটা রেডিওতে খেলা শুনে, তো আমি তার পাশে থাকার চেষ্টা করব এবং সে যাতে আরও ভালো মতো খেলাটা দেখতে পারে, বা দেখতে তো পারছে না, শুনতে পারে, সেটার জন্য একটা ভালো রেডিও বা একটু অ্যান্ড্রয়েডের ব্যবস্থা চেষ্টা করব। তার একটু খুশির জন্য এই আপনাকে বলা যে তার সাথে দেখা করি। খেলতে গিয়ে বলের আঘাতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এই ক্রিকেট ভক্তের। তবে ছেলে তাসকিনকে ক্রিকেটার বানানোর নতুন স্বপ্ন আঁকছেন 25 বছর বয়সী জামাল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।